আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আখন ত্রিশাল উপজেলা অনলাইন স্কুলে লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এক মহামারীর অতিমারীর এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের ইতিমধ্যে আমরা হারিয়েছি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রামার জনাব শেখ নিয়ামুল কবির স্যারকে। আমি স্যারের মৃত্যুতে ত্রিশাল অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা প্রতিনিয়তই আমাদের প্রিয়জন হারাচ্ছি, একের পর এক বারবার মৃত্যুর সংবাদ পাচ্ছি। বারবার আমরা মুষড়ে পড়ছি, আবার নতুন করে আবার আশায় মন বেঁধে বাঁচার চেষ্টা করছি। এই যে পরিস্থিতি, আমরা নিয়তির এক অমোঘ বিধানের হাতে বাধা পড়ে গেছি। এতে আমাদের করণীয় কিছুই নেই, কেবলমাত্র সাবধানতা, একটু নিরাপদে থাকা ছাড়া আমাদের আসলে কিছুই করণীয় নেই। তো তার মধ্যেও থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যাতে শিক্ষা থেকে একদম বাইরে পড়ে না যায়। এই কঠোর লকডাউনের ভিতর যারা বাসায় বসে আছো, তাদের জন্য আমাদের এই চলমান কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এই চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ, আশা করি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা, আমাদের এই অনলাইন স্কুলের লাইভ ক্লাস চালিয়ে যাওয়ার, সেটা আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি এবং পালন করে যাব ইনশাল্লাহ। তো তোমরা আমাদের এই কষ্টের সাথে সামিল হলে, অংশীদার হলে এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি আমাদের এই শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও সহায়তা করে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের বিদ্যালয়, আমাদের স্কুলে, আমাদের বাসাতে ক্লাস করার অনেক অসুবিধা থাকে, নেটের প্রবলেম থাকে, আর সবারই এই পর্যাপ্ত সুযোগ সুবিধাটা নেই। এর মধ্যে থেকেও আমরা যারা পারছি, কাছে যার সুযোগ সুবিধা আছে ক্লাস করাচ্ছি, যারা পারছে না বাসা থেকে করাচ্ছে, যে যেভাবেই হোক। এবং প্রত্যেকেরই আশা একটাই, যাতে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন না ঘটে। তো তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সাথে সাথে ক্লাসগুলো করো, তোমাদের অনেকটাই সহায়ক হবে বলে মনে করি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম দশম শ্রেণীর জন্য নির্ধারিত যে পাঠ, সেটা সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতির ইতিমধ্যে আমি 2টো ক্লাস নিয়েছি। এটি একটি অনেক বড় একটা টপিক এবং এটা ধারাবাহিকভাবে প্রতিটা বিষয় আলাদা আলাদা করে বিশদ বর্ণনা। যে বিষয়গুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়ি, তার প্রত্যেকটা বিষয়ের খণ্ডকে, যেমন কবিতা কি, গল্প কি, নাটক কি, উপন্যাস কি, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। তো যার দরুন আমার ক্লাসগুলা এই প্রত্যেকটা বিষয় আলাদা করে বিভাজন করে আমি নিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বোঝার সহজ হয়। তো আমি তোমাদেরকে আজকে তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সাহিত্যের রূপরীতি পর্ব 3য় পর্বের এই ক্লাসে। আজ আমি উপস্থাপন করব ছোট গল্প, একটি চমৎকার খুব সুন্দর একটি বিষয়। সাহিত্যের মধ্যে কবিতার পরে যদি মনের ভাব, আবেগ প্রকাশ করার এবং আমাকে বুঝার, তুলে ধরার যে প্রয়াস স্বল্প পরিসরে জীবনের, তার চমৎকার বিন্যাস এই ছোট গল্প। অত্যন্ত প্রিয় একটি বিষয়, আমার নিজেরও খুব প্রিয়। ছোট গল্প পড়ার যে মন মানসিকতা, যে বিষয়টা, এই যে ধারাটা, এই ধারার একটা বাংলা সাহিত্যে একটা নতুন সংযোজন। এই ছোট গল্পের জন্ম 40 থেকে 50 বছরের বেশি সময় আগে ছোট গল্পের জন্ম হয়নি। বাংলা ছোট গল্পের জন্ম, এটি আমাদের অন্যান্য সাহিত্যের যে ধারা, পাশ্চাত্যের ধারা, উপন্যাসের বা গল্পের, ছোট গল্পটাও সেই ধারা থেকেই এসেছে। এই ছোট গল্পের জনক হলেন, ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক হলেন এডগার অ্যালান পো নামে একজন আমেরিকান কবি। উনি ছোট গল্পের জন্ম দিয়েছেন। আর বাংলা সাহিত্যে এই ছোট গল্পের জনক হলেন আমাদের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞাটা দিয়েছেন এমনভাবে, উনি এটা নিয়ে একটা কবিতায় লিখেছেন, যে এই কবিতাটা যদি আমি পড়ি বা লাইনগুলো ব্যাখ্যা করি, তাহলে আমার ছোট গল্প বিষয়টা কি বুঝতে খুব সুবিধা হবে। তো ছোট গল্পের যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে, যে অন্যান্য বিষয়, যেমন
উপন্যাস বা গল্প নাটক অন্য যাই থাকুক না কেন তার একটা দীর্ঘ অবয়ব থাকে। অর্থাৎ আমি যখন তোমার সামনে বিষয়টা উপস্থাপন করি তখন তুমি যদি পড়ো কিছুটা নাও বুঝো, এর ধারাবাহিকভাবে একই কথা বলতে থাকলে একটা সময় বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের সামনে উঠে আসে। কিন্তু ছোট গল্পটা এমনই একটা গল্প যে এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের দরুন খুব তড়িৎ গতিতে আমার বিষয়টা একদম তৎক্ষণাৎ বুঝতে হয় এবং অল্প কথায় বুঝতে হয়। কারণ এর নামের মধ্যেই এর বৈশিষ্ট্য জড়িয়ে আছে যে এটা না জীবনের পূর্ণ অবয়ব, না জীবনের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, না আছে একাধিক চরিত্র, অর্থাৎ কোনোটাই নাই, কিন্তু আবার বিশাল জীবনের খণ্ডিত একটা বিস্তৃত একটা রূপ, যেটাকে বুঝতে হয় অনেক বেশি আবেগ দিয়ে, মেধা দিয়ে, তাৎক্ষণিক যে প্রত্যুৎপন্নমতি যেটাকে বলে, এরকম একটা বিষয় যে কথা বলার সাথে সাথে আমার এই জিনিসটা বুঝে নিতে হয়। অনেকটা না বলা কথা বুঝার যে ক্ষমতা তারা এই জিনিসটা বুঝতে পারে। এবং এখানে একটা বিষয় খুব লক্ষণীয় যে ছোট গল্প যে কেউ লিখে ফেলতে পারে না। ছোট গল্প লিখতে গেলে এটার শুরুতে যেরকম একটা চমক থাকে, আকস্মিক এমন সুন্দরভাবে শুরু করতে হবে এবং শেষও করতে হবে একটা অন্তরে জানার আগ্রহ, অতৃপ্তি নিয়ে শেষ করতে হবে। এই যে শেষ করার শুরু এবং শেষের যে দক্ষতা, এই দক্ষতা যার নাই তার ছোট গল্প লেখার কোনো প্রয়োজন নাই বা যোগ্যতা নাই। তার গল্প আমরা স্বাভাবিক গল্প বলে বিবেচিত হবে, ছোট গল্প হবে না। তো রবীন্দ্রনাথের ছোট গল্প যে সংজ্ঞাটা উনি দিয়েছেন, তো দেখো আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য, যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি জল। যে জীবন আমাদের যাপিত জীবনের ছোট ছোট খণ্ড খণ্ড কোনো বিষয়, অল্প মানে খুব ডিপ কিছু না, আবার আমাদের মনকে স্পর্শ করে এরকম ছোট কোনো দুঃখ কথা, যেটা আমরা যদি বলতে যাই একদম সহজ সরল, অ্যাজ ইউজুয়াল কমন চিত্র, সহজ সরল কথা। সহস্র বিস্তৃত রাশি মানে এখানে সমুদ্রের জলধারা যেরকম বারবার এসে মুহূর্তেই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এরকম প্রত্যহ আমাদের আশপাশে যে ঘুরে বেড়াচ্ছে, ভাসতেছে, মানে আমাদের সামনে আছে, ঘটছে, তার মধ্য থেকে দু চারটি অশ্রুজল, অর্থাৎ দুঃখ বেদনার কথা। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ বর্ণনা করতে গেলে আমার একাধিক চরিত্র, বিশাল আখ্যান, প্লট, এরকম কিছু আনা যাবে না, অনেক সংলাপ এটাও আনা যাবে না, অনেক তত্ত্ব ব্যঞ্জনা উপস্থাপন করা যাবে না। শুধু অল্প কথায় অল্প চরিত্রের মাধ্যমে মনের পূর্ণ অভিব্যক্তি ব্যক্ত করতে হবে। সবচেয়ে মজার কথা হলো ছোট্ট গল্পের, সেটা হলো শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ পড়ার পরে মনে হবে আর জানি কি হলো, আর পরে কি হতে পারে। যেমন আমরা হৈমন্তী যখন পড়ি, পড়ার পরে এত চমৎকারভাবে শেষ করে যে হৈমন্তী গল্পটা, যে অপুর যে হৈমন্তী গল্পের যে নায়ক, এটা একটা প্রেমের ছোট গল্প বলা যায়। ছোট গল্পের যে প্রকার, তার মধ্যে থেকে প্রেম বিষয়ক একটা, যে মারা যায় তখন যে একটা কথা দিয়ে শেষ করে যে আবার পাত্র দেখা হচ্ছে, এখানে বলে নাই আবার সে তার জীবনের আবার ব্যাপক কোনো বিস্তৃত অনুভূতি ব্যক্ত করে নাই, একটি কথার মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনের যে বৈশিষ্ট্য সেটা তুলে ধরছে। কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই মনে হচ্ছে তারপর জানি কি হয়, পরে এই যে একটা শেষ সাঙ্গ করেও হইল না, মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এটাই হলো ছোট গল্পের মূল কথা এবং শেষ কথা। এই বৈশিষ্ট্য যে গল্পের থাকবে এবং অবয়ব ছোট হবে, যেটা আধা ঘন্টার মধ্যে পড়া যায়, বা আরেক কবি বলেছেন 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করা যায়, সেটা হলো ছোট গল্প। এখানে এরকম না যে ছোট গল্পটা হুট করে শুরু হবে, যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প একটা ছুটি, সেটাতে দেখা যায় মাখন এবং তার দাদা, যে ওখানে বাচ্চারা যে খেলছে, একদম হঠাৎ করে একটা কথা শুরু হলো, আকস্মিক একটা চমকপ্রদভাবে এর যে কাহিনীটা শুরু হলো, তার পরবর্তীতে দেখা যায় সেই ছুটি গল্পের যে ছোট্ট ছেলেটি, 14-15 বছরের যে ছেলেটি, যেই রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, যেই গল্পের যে 14-15 বছরের মতো বালাই সংসারে আর নাই, এই যে কিশোর বয়স, এরা বড়দের সাথে মিশতে পারে না, ছোটদের সাথে মিশতে পারে না, এই যে আমাদের তরুণ বা কিশোর বয়সের যে সমস্যা, এই একটা লাইনের মধ্যে দিয়ে এই গল্পের মূল বিষয় তুলে ধরেছেন। এরকম যে ঘটনাটা শুরু হবে, আমরা প্রথম দিকে পড়ে কিছুই বুঝতে পারি না, যে বিবরণটা দেওয়া শুরু করলো রাইটার এখানে আমি কোনো কিছুই বুঝতেও পারছি না। এটা ছোট গল্পের একটা বৈশিষ্ট্য, শুরু করলে এর শেষ বলা যাবে না, কাহিনী কোন দিক দিয়ে যাচ্ছে বা কি বলে দেওয়া। যেমন উপন্যাসের ক্ষেত্রে বলা যায় যে একটা উপন্যাস সেটা রোমান্টিক কিনা,
বা এটা ট্র্যাজেডি কিনা, কমেডি কিনা, অনেকটা বিষয় আছে। এটা মোটামুটিভাবে আমরা শুরু থেকেই, অর্থাৎ মূল ঘটনাটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা আঁচ করতে পারি, যেটা ছোট গল্পে করাই যায় না। আগের দিনের উপন্যাস, আমাদের এই আধুনিক যুগের যে উপন্যাস, সেই উপন্যাসেরও ক্ষুদ্র রূপ ছোট গল্প। আমাদের মাথায় রাখতে হবে যে সাহিত্যের যে যুগ বিভাগ আছে, এই যুগ বিভাগের মধ্যে উপন্যাস হলো আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। এখন আধুনিক যুগের সৃষ্টি উপন্যাস, আর উপন্যাস গল্প মানে কবিতা, তার মানে দেখা যাচ্ছে ছন্দবদ্ধ বা কাব্য বা কবিতা যেটা, সেটা প্রাচীন যুগের। তাহলে যে প্রাচীন যুগের কাব্য বা পদ্য, ছন্দবদ্ধ লাইন যেটাকে বলা হয়, এই ছন্দবদ্ধ লাইন প্রাচীন যুগের। তারপরে আসলো উপন্যাস। উপন্যাস যখন একটু ছোট করে লেখা হতো আগের দিনে, ঠিক ছোট গল্প জন্মের পূর্ব মুহূর্তে, এক সময়টাতে ছোট গল্প লেখা হয়নি, সেটাকে বলা হতো উপন্যাসিকা। উপন্যাসিকা অর্থাৎ উপন্যাসের ক্ষুদ্র রূপ, অর্থাৎ পুরো উপন্যাস না, উপন্যাসের ক্ষুদ্র রূপ। এই উপন্যাসিকারও ছোট রূপ ছোট গল্প। তাহলে দেখা যাচ্ছে যেহেতু উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি, ছোট গল্প আধুনিক যুগের সৃষ্টি, এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। সাহিত্যের কোন বিষয়গুলো কোন যুগের সৃষ্টি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমাদের সাহিত্য প্রেমীদের জন্য, আমাদের এগুলো জানার জন্য, বোঝার জন্য। তাহলে এই এক এক যুগের যে এক একটা বৈশিষ্ট্য, প্রাচীনকালের চর্যাপদ, মধ্যযুগের ধর্মনির্ভর, এবং আধুনিককালের যে ভেরিয়েশনটা আসছে, লেখার যে আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, আমি যেগুলো আলোচনাও করছি, প্রবন্ধ বলো, গল্প বলো, সবই আমাদের আধুনিক যুগের সৃষ্টি, কেবলমাত্র নাটক ব্যতীত। এটা আমাদের পড়ার সময় মাথায় অবশ্যই রাখতে হবে। তাহলে যে ছোট গল্প উপন্যাস, যে সাহিত্যের যত শাখা আছে তার মধ্যে দেখা যাচ্ছে সাহিত্য সৃষ্টিগুলো হলো যখন একজন রাইটার সাহিত্য লিখেন, সেটা তার সন্তান তুল্য, আত্মজা বা আত্মজ যেটাকে বলা হয় নিজের সৃষ্টি। তাহলে ছোট গল্প যদি সন্তান ধরা হয়, তাহলে সে হলো সর্বকনিষ্ঠ সন্তান এই লেখার জগতে, সর্বকনিষ্ঠ। উপন্যাসের মধ্যেও কাহিনীর বর্ণনা থাকবে, তবে শুরু থেকে শেষ পর্যন্ত বলা যাবে না। ইংরেজি সাহিত্যিকের কথা যেটা বলা হয়েছে, এডগার অ্যালান পো জনক ধরা হয়, ওনার মতে এটা ছিল গল্পটা পড়তে হবে আধা ঘন্টার মধ্যে বা এরকম। পরবর্তীতে সময় আরেকজন ছোট গল্পের কথা বলেছেন, তিনি বলেছেন 10 থেকে 15 মিনিটের ভিতর পড়তে হবে। ইংরেজি ভাষায় পোকে, অর্থাৎ এডগার অ্যালান পোকে ছোট গল্পের জনক বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, ইন দি হোল কম্পোজিশন দেয়ার শুড বি নো ওয়ার্ড রিটেন অফ হুইচ দি টেন্ডেন্সি ডাইরেক্ট or indirect is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided. যার মূল কথা হলো, এখানে এটার মধ্য থেকে আমার গল্পটা, এটার পূর্ব ইয়েটা বলা যাবে না, ভিতরগত কী আছে বলা যাবে না। যে জিনিস ছোট গল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ অন্তরে অতৃপ্ত থাকা, এবং এটার লেন্থটা বড় হবে না, এটা লেন্থটা খুব বেশি বড় হবে না, এই বিষয়টা এটা মূল কথা। বলাই বাহুল্য, উপন্যাসে বিস্তারিত কাহিনী থাকে, ছোট গল্পে যেখানে যেহেতু তার কথাই অল্প, এত বড় ব্যাপক করা যাবে না, অল্প অল্প কিছু চরিত্রের মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদের জীবনের কোনো বিশেষ পরিবেশের মধ্যে কোনো বিশেষ কাহিনী বা ঘটনা তুলে ধরতে হবে। একটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকতে পারে, সবই নাটকীয় না, সবই গুরুত্বপূর্ণ না, তার মধ্য থেকে মূল যে একদম জিস্ট যে জিনিসটা, এরকম কোনো কিছু চুম্বক কিছু তথ্য তুলতে হবে, যার শুরু থাকবে আকর্ষণীয় চমকপ্রদ, শেষও থাকবে আগ্রহপূর্ণ, যেটা আমাদের লিখতে পারে। এটা যার নাই, তার ছোট গল্প লেখার কিছু নাই। রবীন্দ্রনাথ কেবল ছোট গল্পের জনকই নয়, তিনি সার্থক ছোট গল্পকার। ওনার প্রত্যেকটা গল্পই এক একটা বাংলা সাহিত্যের একটা বিশেষ নজিরবিহীন এক একটা উদাহরণ, সম্পদ। আমার যে এতক্ষণ যে আমি বৈশিষ্ট্যগুলো বললাম ছোট গল্পের, এই বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্পকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেম বিষয়ক আছে, যেমন হৈমন্তী বলা যায়, তারপর শরৎচন্দ্রের বিলাসী। সামাজিক আছে, যেমন সামাজিক বিভিন্ন সমস্যা বা এই জাতীয় নিয়ে যে শোভাকেও বলা যেতে পারে। প্রকৃতি মানুষ, এটা শোভা দুটার মধ্যেই পড়ে। অতি প্রাকৃতিক বিষয়, যেমন মনের আধ্যাত্মিক, আত্মা, মন, এই জাতীয় ঈশ্বর, এই জাতীয় কিছু বিষয়, বা যেটা আমাদের ন্যাচারাল পরিবেশে থাকে না,
সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত বিষয় প্রতীক। আর হাস্যরসাত্মক তোমরা অবশ্যই বুঝো, কমেডির ছোট ছোট সুন্দর চমৎকার গল্পগুলো আমাদের এর মধ্যে আমাদের হুমায়ুন আহমেদের কথা বলা যেতে পারে, সুন্দর চমৎকার ছোট গল্প নিয়ে লিখেছেন হাস্যরসাত্মক। উদ্ভট কল্পনাশ্রয়ী যে ইয়ে আছে, এটা ঠিক ছোট গল্প না, মানে অনেকটা যেমন হজবরল টাইপের, ঠিক ইয়ে না, আমাদের স্বাভাবিক মাত্রার মধ্যে পড়ে না। সাংকেতিক বা প্রতীক ধর্মী সরাসরি না বলে কোনো কিছু সিম্বলিক হইতে প্রকাশ করা। ঐতিহাসিক বিজ্ঞানভিত্তিক জাফর ইকবালের কথা বলা যায়, সায়েন্স ফিকশনগুলো আছে ছোট গল্প। এছাড়া গৃহস্থালী ঘরকন্যা বিষয়ক, মনস্তাত্ত্বিক মন বা আত্মা বিষয়, যেমন হুমায়ুন এটা ছোট গল্প না, মানে লেখার বৈশিষ্ট্যের জন্য আমি বলছি, যেমন মিসির আলীর কথাটা বলা যেতে পারে, মানুষের মন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে লেখা। মনুষ্যত্বের মধ্যে প্রাণী জগৎ, এছাড়া বাস্তবনিষ্ঠ কিছু কাহিনী। আর রয়েছে গোয়েন্দা বা ডিটেকটিভ, এটা আমরা সবাই জানি, গোয়েন্দা কাহিনী সবারই অত্যন্ত প্রিয়। এবং বিদেশি ভাষা অবলম্বনে বা বিভিন্ন গল্প বা ছায়া অবলম্বনে ছোট গল্প। তো আমাদের বাংলা সাহিত্যের গর্বের বিষয় হলো যে কয়টা ধারা বা শ্রেণী বিভাজন আমি বললাম, এই টোটালটাই আমাদের বাংলা সাহিত্যে আছে। শুধু আছে না, ব্যাপক পরিমাণে আছে আমাদের সাহিত্যে। তো দেখা যাচ্ছে যে ছোট গল্পের যে বৈশিষ্ট্য বা যে বিষয়গুলো আমরা কথাবার্তা বললাম, এর মধ্য থেকে আমাদের সাহিত্যের প্রায় সব বিষয় আমাদের রয়েছে, এবং আলাদা আলাদা করে বোঝার জন্য এর যে বৈশিষ্ট্য আছে সেটা আমাদের সুন্দর করে কবিতাটা পড়লে আমাদের মধ্যে বিষয়টা চলে আসবে। এরপর আজ আমি তোমাদের জন্য পড়াবো উপন্যাস কমন পরিচিত বিষয়, ছোট গল্পের একটু লম্বা দীর্ঘ রূপ। অর্থাৎ ছোট গল্প উপন্যাসের একটা খণ্ডিত অংশ হলো ছোট গল্প, আর উপন্যাস হলো ব্যাপক বিস্তৃত একটা, যে কোনো একটা কাহিনী শুরু থাকবে, অনেক চরিত্র থাকবে। উপন্যাসের নাটকের প্রাণ হলো সংলাপ এবং উপস্থাপন যোগ্যতা বা পাঠক অর্থাৎ দর্শক। নাটকের যে নাটক দর্শক টানে না সেটা কোনো নাটকই না, ব্যর্থ, লেখা ব্যর্থ, উপস্থাপনা ব্যর্থ। আর উপন্যাসের হলো আখ্যান বা প্লট, যার উপর ভিত্তি করে উপন্যাস রচিত। উপন্যাসের ক্ষুদ্র হলো ছোট গল্প। আর এর মধ্যে তাহলে ক্ষুদ্র যেহেতু, তার মানে ছোট গল্পের যে বিষয় রয়ে গেছে, অতৃপ্তি থাকা, শেষ পর্যন্ত একটা না টানা, এরকম না। উপন্যাস হলো ব্যাপক বিস্তৃতি, অনেক চরিত্র, সুন্দরভাবে ঘটনা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা এবং তার ভিত্তিতে আখ্যান, এই যে বিষয়, এগুলো আমাদের উপন্যাসে থাকবে। প্রাচীনকালে এরকম কিছু ছিল, মঙ্গল কাব্য যা ছন্দরচিত ছিল উপন্যাসের অংশ। এই উপন্যাসের মূল বৈশিষ্ট্য হলো ছন্দবদ্ধ কবিতার পরে গদ্য সাহিত্য। তাহলে এটা দেখা যায় গদ্যে লেখা। উপন্যাসের মধ্যেই এরই অংশ, ছোট গল্প এরই অংশ রম্য কাহিনী। আর মূল উপজীব্য হলো প্লট। এই প্লটের ভিতরেই বিভিন্ন চরিত্রগুলো আসবে, জীবন্ত হবে এবং তার একটা সুন্দর পরিণতি থাকবে। এটা হতে পারে, ট্র্যাজেডি হতে পারে, কমেডি হতে পারে। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রথম সার্থক কালজয়ী উপন্যাসিক হলো বঙ্কিম। তার 1865 সালে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়। এছাড়া ওনার বিখ্যাত বিষবৃক্ষ ও কপালকুণ্ডলা, যে একজন নায়িকার নামে কপালকুণ্ডলা থাকে, এই নামকরণ করা হয়। এছাড়া পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রধান ঔপন্যাসিক, এবং শরৎচন্দ্র এমন ঔপন্যাসিক যে সাহিত্যের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি জনপ্রিয়তার মাপকাঠিতে দেখা হয়, তাহলে এখনও পর্যন্ত সর্বাপেক্ষা জনপ্রিয় ঔপন্যাসিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া বাংলা সাহিত্যের আরও আছেন তারাশঙ্কর, বনফুল, সমরেশ, শহীদুল্লাহ কায়সার, আবু ইসাক, মামুনুল হক, জ্যোতিপ্রকাশ, হাসান আজিজুল হক, বিভিন্ন গল্পকার উপন্যাসিক। এছাড়া একদম সাম্প্রতিক ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ এবং অন্যান্য যারা আছে লিখছে, অনেক উপন্যাসিক রয়েছে, সেলিনা রয়েছে। এই উপন্যাসের মধ্যে ডিটেকটিভ ঔপন্যাসিক, মনোবিশ্লেষণবাদী। দেখা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ঐতিহাসিক এবং সার্থক ঔপন্যাসিক বঙ্কিম। এছাড়া অন্যান্য যারা লিখেছেন তাদের মধ্যে আছে মাধবীকান্দন, রাজপুত, জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র, জীবন প্রভাত ইত্যাদি। তো দেখা যাচ্ছে উপন্যাসিকরা লিখে যাচ্ছেন, লিখবেন আমাদের জীবনের কথা, এবং কালে কালে যুগে যুগে ওনাদের সৃষ্টি থেকে যাবে আমাদের জীবনের একটা সময়ের। ঠিকভাবে যদি যেমন বঙ্কিমের দেবী চৌধুরানী এই উপন্যাস যদি আমরা পড়ি, তাহলে দেখা যায় সেটার মধ্যে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, এই যে এটা টোটাল উপন্যাসের মধ্যে এই বিষয়গুলো উঠে আসছে। কীভাবে এই দেশে ইয়েরা কীভাবে ছদ্মবেশে
স্বদেশীদের সাহায্য করেছে বা গোপনে অন্য কোনো পেশার আড়ালে তারা স্বদেশী আন্দোলন করে গেছে, ওই প্রেক্ষাপট উঠে আসবে। তো তাহলে দেখা যাচ্ছে উপন্যাসের সমকালীন চিত্র তার মধ্যে ধরা থাকে। আর ছোট গল্প সেটারই খণ্ডিত একটা অংশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা বোধ করো বোঝার ক্ষেত্রে আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবে বা পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি আবার উল্লেখ করার চেষ্টা করব, যেহেতু আমার আর একটা টপিক বাকি আছে এই থেকে। তো আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবাই আমাদের খুব, আমি ক্লাসের শুরুতেই বলেছি, আমরা একটা খুব দুর্যোগপূর্ণ একটা মহামারীর খুব মানে কঠিন একটা সময় আমাদের দেশের জন্য পার করছি। এই মুহূর্তে যে মৃত্যুর যে ইয়েটা দেখা যায়, ওই যে পরিসংখ্যানটা অনেক বেশি। তো সচেতনতা ছাড়া আর কোনো কিছু করণীয় নেই। সচেতনতা থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভালো খাবার খেতে হবে, অর্থাৎ শরীরে অ্যান্টিবডি তৈরি করতে হবে। যে কোনোভাবেই হোক, যে যত বিপদে যত অসুবিধায় থাকি না কেন, মানুষ জানি আমরা মৃত্যু নিশ্চিত। হয়তোবা করোনায় হোক না হোক, আমরা খুব বেশি দিন কেউ যে বাঁচবো এরকম না, অক্ষয় কেউ না, চিরন্তন না। তারপরও আমাদের চেষ্টা করে যেতে হয় ভালো থাকার, সুস্থ থাকার। তো তারই আলোকে আমরা আরেকটু ভালো থাকার চেষ্টা করব, সুস্থ থাকার চেষ্টা করব এবং পরিচ্ছন্ন থাকব, ঘরে থাকব, সরকারের বিধিনিষেধ মেনে চলব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করো। তো আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।